এইবারে এই ছবিটা দেখুন, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যার নাক ফেটে গেছে, দেখুন নাকে ব্যান্ডেজ করা রয়েছে, ইনি কিন্তু নাক ফেটেছে বলে হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য এমনটা নয়। হাসপাতালে আসার পর এর নাক ফেটেছে। আর নাক ফাটিয়েছেন কারা? খোদ হাসপাতালের গেটম্যানরা। হাবড়া হাসপাতালে গেটম্যানদের দাদাগিরির এই ছবি উঠে এসেছে। কিন্তু কেন এরকম গুন্ডাগিরি এই গেটম্যানদের? আমরা কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, মিমি দেখো, সরকারি হাসপাতালের মাঝে মধ্যে আমরা দেখেছি বিভিন্ন অর্থাৎ যারা কাজ করেন কর্মী তাদেরকে দুর্ব্যবহার করে রোগীর আত্মীয় স্বজনের দিকে। এবং আজকে সকালে দেখা গেল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে যে গেটম্যান রয়েছেন তারা এক রোগীর আত্মীয়র সঙ্গে বেধড়ক তাকে মারধর করে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তাকে তার ফোন কেড়ে নেওয়া হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় সে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মূলত এক পেশেন্ট তার যখন হাসপাতালে যায়, সেই পেশেন্ট চিকিৎসার জন্য জিজ্ঞাসাবাদ করতেই তখন কিন্তু গেটম্যানরা সেই মহিলাকে তার সঙ্গে অকথ্য ভাষায় গালাগালি, তার সঙ্গে দুর্ব্যবহার করছিল। তখনই সুজিত বলে আরো একজন পেশেন্ট তার স্ত্রীকে নিয়ে রক্ত পরীক্ষা করতেছিল। সেই সময় দারোয়ানদের গেটম্যানদেরকে জিজ্ঞাসা করে কেন এই মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তখনই সেই গেটম্যান সেই মহিলাকে ছেড়ে এই মহিলার স্বামী সুজিত দেবনাথের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাকে কেন তারই প্রতিবাদ করেছেন, তাকে হাসপাতালে একটি ঘরের মধ্যে নিয়ে গেলে তিনজন গেটম্যান তাকে বেধড়ক মারধর করে, তার নাক মুখ ফাটিয়ে দেওয়া হয় এবং রক্তাক্ত অবস্থায় সেই ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং তার মোবাইল কেড়ে নেওয়া হয়। এবং তিনি একাধিকবার সুপারের কাছে অভিযোগ জানাতে গেলেও সুপার কোনো কর্ণপাত করেননি, এমনটাই অভিযোগ। তারপরে হাবড়া থানা দ্বারস্থ হয়। হাবড়া থানা এই মুহূর্তে লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু সমস্ত ঘটনা হাবড়া হাসপাতালের সুপার বলেন যে তিনি খতিয়ে দেখবেন যে কার দোষ। ইতিমধ্যেই কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা আইনত এই গেটম্যানদের বিরুদ্ধে, সেটাই দেখার। অনেক ধন্যবাদ। এক মহিলার সাথে তিনজন স্টাফ কথা কাটাকাটি করছিল। তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিল তিনজন মিলে। আমি প্রতিবাদ করতে গেলাম, আমার ফোন টোন কেড়ে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচন্ড মারপিট করলো। আমার নাকে ঘুষি মেরেছে, নাক ফাটিয়ে দিয়েছে। ওই তিনজন স্টাফই গেটম্যান। ইনভেস্টিগেশন এখনো কিছু হয়নি, আমার কাছে কোনো অভিযোগও আসেনি। থানার সঙ্গে কথা হয়েছে, আমি ডেকেছি। দুটোর পরে ওদের ডিউটি শেষ হলে যারা এর সঙ্গে কনসার্ন তাদের সবাইকে ডাকা হয়েছে। তবে এটা যদি হয়ে থাকে বা অনভিপ্রেত যদি কিছু হয়ে থাকে সেটা তো হসপিটালে এসে হওয়ার কথা নয়, উচিত নয়। তো সেটা আমরা দেখবো, ডেফিনেটলি দেখবো এটা। হাবড়া হাসপাতাল থেকে এবার মাথাভাঙা হাসপাতালের দিকে নজর রাখি। হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ মাথাভাঙা হাসপাতালে জরুরি বিভাগে রোগী হয়রানির অভিযোগ। চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ রোগীর পরিবারের। জরুরি বিভাগের চিকিৎসকের বিরুদ্ধেই অভিযোগ করেছে রোগীর পরিবার। আমার পেশেন্ট প্রচন্ড খারাপ, আপনি ইংরেজ না কেন? আপনি বাজে বাজে কথা বলছেন আমার ছেলেকে। পেশেন্টের দরকার থাকলে আমি নিজে ভর্তি করব। কাউকে দরকার আছে তো পেশেন্ট থাকতে মানে বমি করতেছে, আপনি ফালতু কথা বলতেছেন না আপনার? তো এমনি তো বমি টমি করে আপনি একাকার হয়ে যাও, দাঁড়াতে পারতেছেন না। আপনি নিজের না কেন? আমার কথা একটাই, আপনি কেমন আছেন? 5 মিনিট আপনি আমাদের এখান থেকে যাওয়া পেশেন্টটা ভর্তি হওয়ার জন্য তো নিয়ে আসছি। কেন যাবো? হসপিটাল কি করার জন্য আছে? হসপিটাল কিসের জন্য আছে? আউটডোরে এখন কে বসে আছে আমাকে বলেন। পেশেন্টটা কি মরে যাবে? কাল পেশেন্টটা কি মরে যাবে? ভর্তি করার জন্য এখানে নিয়ে আসলাম। আপনি আউটডোরে কেন বলবেন? এমন খবর ছাপড়াবো না ভাই করে। ডাক্তার হয়ে তুমি দালালের মতন কথা বলো, আস্তে আস্তে কথা বলো। আমি কথা বলবো, বাইরেটা আমাদের, ভিতরটা আপনার। কথা বলবো রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজেশ, ইমার্জেন্সির যে ডাক্তার তার বিরুদ্ধে অভিযোগ করছে রোগীর পরিবার, ডাক্তারের কি বক্তব্য? দেখুন, গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু মাথাভাঙা খাটের বাড়ি এলাকার এক গৃহবধূ জ্বর নিয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে আসেন। তো রোগী এবং রোগীর পরিবারের যেটা দাবি, জ্বর নিয়ে তারা যখন জরুরি বিভাগে চিকিৎসকের কাছে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন যে বাইরে চিকিৎসা করাতে কিংবা বহির্বিভাগে চিকিৎসা করতে। যেহেতু রবিবার বহির্বিভাগ বন্ধ ছিল, তাই তারা সেখানেই চিকিৎসা করানোর দাবি তোলেন। তবে চিকিৎসকের যেটা দাবি যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রোগীর পরিবার তাকে জানায় যে বাইরে থেকে ওষুধ কিনে খাওয়ার পরেও তার জ্বর সারেনি। তাই তিনি যেটা বলেছেন রোগীর পরিবারকে যে কোনো দায়িত্ববান চিকিৎসককে দেখিয়ে ওষুধ খেতে। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ গোটা বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। ডাক্তার সাহেব বলতেছে আউটডোরে নিয়ে গিয়ে দেখাও। আজকে রোববার, আউটডোর তো বন্ধ, ইমার্জেন্সিতে নিয়ে আসছি। এখন বলে কি তুমি চেম্বারে নিয়ে গিয়ে দেখাও, বাইরে টেস্ট করাও। তো বাইরে চেম্বারের কথা কেন হিসেবে বলে? এখন কি ভর্তি নিয়েছে? এখন ভর্তি নিয়েছে, সবাই যাওয়ার পর নিচে ভর্তি। তোমরা বলেছিল আমার দোকান থেকে ওষুধ কিনে খেয়েছি, তাই বলে আউটডোরে কেন আসনি? তোমরা যদি আউটডোরে না আসতে পারো তা কোনো পাস করা ডাক্তার তাদেরকে দেখাও, বাইরে যদি দেখাতে হয়।
এই কথাটা বলা হয়েছিল, সেটা ওরা ঘুরি হয়তো মানে ভুল বুঝতে পেরেছে হয়তো। মানে এমার্জেন্সি মানে খারাপ পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট, যাদের ভর্তি না করলে হবে না তাদের জন্য। এবার জ্বর নিয়ে তো এই সিজনে অনেক পেশেন্টই আসে, তো সবাইকে তো ভর্তি দরকার হয় না, ওষুধ খেলে বাড়িতে ঠিক হয়ে যায়। যদি কেউ এসে কেবস তৈরি করে সেটাকে সাময়িক কি করার জন্য তো ভর্তি করতে হবে না। রাজ্যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, আর তার মধ্যেই তারস্বরে মাইক চলছে, মাইক বাজিয়ে অফিস উদ্বোধন করা হচ্ছে। এবং এই ছবিটা ধরা পড়েছে দক্ষিণ বারাসাত স্টেশন এলাকায় একটি অফিসে। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, তারস্বরে মাইক বাজছে, শুধু তাই নয়, এই অফিস উদ্বোধন করেছেন আবার বিধায়ক, মানে বিধায়কের উপস্থিতিতেই এরকম পরিস্থিতি। একদম, এবং বিধায়ক তিনি নিজে লাউডস্পিকার হাতে নিয়ে সেখানে প্রায় 5 মিনিটের উপরে বক্তব্য রাখেন, যেখানে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেখানে বিধিনিষেধ দিয়েছে তুমিও পারবে। এবং তিনি এই শিক্ষক, যিনি বিধায়ক তিনি শিক্ষক, মাধবপুর স্কুলের তিনি শিক্ষক, বিশ্বনাথ দাস জয়নগর বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক, পাশাপাশি তিনি শিক্ষক, এবং তিনি সমস্ত বিষয়টাই জানেন যে মাধ্যমিক চলাকালীন কোনোভাবেই মাইক বাজানো নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে এই আইএনটিটিউসির যে কার্যালয় উদ্বোধন, সেখানে দেখা গেল একাধিক নেতারা রয়েছেন, বিধায়ক রয়েছেন, বিধায়ক নিজে লাউডস্পিকার বাজিয়ে সেখানে দেখা গেল তারস্বরে মাইক বাজিয়ে সেখানে এই যে আইএনটিটিউসির কার্যালয়, সেই কার্যালয় উদ্বোধনে কিছু ভাষণ দিলেন। এবং তাকে যখন আমরা প্রশ্ন করলাম যে বিধিনিষেধ থাকার পরেও কিভাবে মাইক বাজানো হলো, তিনি বললেন ইনডোর প্রোগ্রাম, যেখানে ছবিতে দেখা যাচ্ছে তিনি বাইরে প্রকাশ্যে বক্তব্য রাখছেন, তিনি বললেন ইনডোর প্রোগ্রাম। আর এই নিয়েই বিরোধী যারা রয়েছে তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি, তাদের প্রত্যেকের বক্তব্য তিনি শিক্ষক, পরবর্তীকালে তিনি বিধায়ক, প্রথমে তিনি শিক্ষক, তিনি ছাত্রদের কথা ভেবে, এলাকার মানুষের কথা ভেবে তিনি এই প্রোগ্রাম না করতেই পারতেন। বিধায়ক কি বলছেন? মাইক বাজায়নি তো, আমরা ওই ইনডোরে একটা ছোট করে বক্স দিয়ে ওটা চলেছে, কোনো মাইক চলেনি। মাধ্যমিকে পরীক্ষা চলছে সেটা সবই আমরা জানি, যাতে মাইক পরীক্ষার্থী যাতে ডিস্টার্ব হয় তা না। আমরা সংক্ষিপ্ত 35-40 মিনিটের একটা প্রোগ্রাম করেছি, ছোট্ট করে বক্স দিয়ে, যাতে যে কজন দোকানদাররা উপস্থিত ছিল তারা যাতে শুনতে পায় সেইটুকু করে ব্যবস্থাটা আমরা ছেড়ে দিয়েছি। তবে বিধায়ক যাই বলুন না কেন, এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না, কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন। একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে। এটা আমরা অত্যন্ত নিন্দা জানাই, ধিক্কার জানাই, আর দল নিশ্চিতভাবে এটাকে কখনোই সমর্থন করে না। মাধ্যমিক পরীক্ষা চললো, তাতে একটা ছাত্রছাত্রী তার জীবনের প্রথম বড় পরীক্ষা, তাতে তাদের কি যায় আসে। কিন্তু দুর্ভাগ্যের হলো এটা আরো তার থেকে বড়, যে শাসক দলের এমএলএর উপস্থিতিতে তারস্বরে মাইক বাজছে এবং শাসক দলের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে। ভাবা যায়, স্থানীয় এমএলএ এখানকার, তিনি নাকি একজন মাস্টার মশাই। তাদের একটা পার্টি অফিস উদ্বোধনকে কেন্দ্র করে তাদের সমস্ত সংগঠনের মিলিত প্রচেষ্টায় এক তারস্বরে মাইক বাজানো। এখন কিন্তু মাইক বাজানোর নিষেধ আছে, কোর্টের নির্দেশ। মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানকার মধ্যমণিকে শিক্ষক, বিধায়ক, জয়নগরের বিধায়ক, এর শিক্ষিত মানুষদেরকে আমরা ধিক্কার জানাই। দক্ষিণ বারাসাতে যখন মাধ্যমিক পরীক্ষার্থীদের তোয়াক্কা না করে তারস্বরে মাইক বাজানো চলছে, গতকাল আমরা দেখেছিলাম দিনহাটাতে এইরকমই একটা ঘটনা হয়েছিল, যেখানে এই মাইক বাজানোর প্রতিবাদ করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী এবং তার পরিবারকেও আক্রমণের মুখে পড়তে হয়। আক্রান্ত সেই মাধ্যমিক পরীক্ষার্থীকে এবার পুলিশি নিরাপত্তা দিয়ে পুলিশের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো। গতকাল দিনহাটায় পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে এবং তারপর আজ এই ছবি। শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, কি বন্দোবস্ত করা হয়েছিল? হ্যাঁ মিমি, গতকাল যেটা দেখেছিলাম যে হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা গীতালদাহ শুভঙ্কর, শোনা যাচ্ছে না, একটু সরে এসে কথা বলো। দিনহাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী, গতকাল হামলার মুখে পড়তে হয় তাকে, কারণ তিনি এবং তার পরিবার মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন এবং তারপরে এইভাবে হসপিটালের বেডে ঠাঁই নিতে হয় মাধ্যমিক পরীক্ষার্থীকে। আর আজ একেবারে অন্য ছবি, আজ কিন্তু পুলিশি নিরাপত্তায় পুলিশের গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হলো মাধ্যমিক পরীক্ষার্থীকে। শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শুভঙ্কর।
হ্যাঁ মিমি, দেখো গত আমরা দেখেছিলাম ওই স্কুলে এবং শিক্ষা দিতে যায় এবং সে সময় আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করব। অনেক ধন্যবাদ তোমায় শুভঙ্কর। পরীক্ষার পর কি বাড়ি যাবে? আবার যেখানে ছিলাম ওখানে ভয় আছে বাড়ি যেতে? কিসের ভয়? ওরা যদি কিছু করে যারা মারধর করেছে। পঞ্চায়েত তো বলতেছে, তুমি কালকে বললে যে পঞ্চায়েত সোনা নিয়ে আসছিল, পঞ্চায়েত বলছে বাড়িতেই ছিল না। বাড়িতে ছিল, আবার তো আত্মীয়র বাড়িতেই যাবে। অসুস্থ ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন পুরপ্রধান। আলিপুরদুয়ার নিউ টাউন হাই স্কুলের ছাত্রী শান্তনী পাল। শান্তনীর পরীক্ষার সিট পড়েছে বাবুপাড়া গার্লস হাই স্কুলে। শনিবার থেকেই অসুস্থ মেধাবী ছাত্রী শান্তনী পাল। কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, এই অসুস্থ ছাত্রীকে আজ পৌঁছে দেওয়া হলো পরীক্ষা কেন্দ্রে, ঠিক কি ছবি? দেখো, একদম মাধ্যমিক পরীক্ষার্থীদের যখন গোটা রাজ্যে বিভিন্ন রকম ঘটনা সামনে আসছে, কোথাও হয়তো মাধ্যমিক পরীক্ষার্থীকে খুন করা হচ্ছে, কোথাও হয়তো বা মাধ্যমিক পরীক্ষার্থী মাইকে প্রতিবাদ করায় তাকে মারধর করা হচ্ছে, তখন কিন্তু অন্যরকম ছবি, কার্যত মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ছবি উঠে আসলো আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার পুরসভার যে পুরপ্রধান বাবলু কর, তিনি কিন্তু এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে যাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে পুরসভার যে হেল্পলাইন সেখানে ফোন করা হয় এবং ফোন পেয়েই কিন্তু পুরপ্রধান নিজে তার গাড়ি নিয়ে ওই ছাত্রীর বাড়িতে চলে যান। আলিপুরদুয়ার শহর লাগোয়া বাদলনগরে ওই ছাত্রীর বাড়ি। সেই বাড়ি থেকে কিন্তু ওই ছাত্রী এবং তার পরিবারের একজনকে আজকে কার্যত তুলে এনে আজকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছেন পুরপ্রধান। দিশেহারা ওই ছাত্রী এবং তার পরিবারের পাশে দাঁড়ানোতে কিন্তু একেবারে আলিপুরদুয়ার পুরসভার এই পুরপ্রধানের এই ভূমিকার প্রশংসা করছে বিভিন্ন মহল। ধন্যবাদ। শনিবার দিন এই মেয়েটি অসুস্থ হয়েছিল, তার শনিবার দিন আমরা গাড়ি করে পৌঁছে দিয়েছিলাম। আজকেও তিনি অসুস্থ আছেন, তো আজকে আমাদেরকে বললেন তো যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। আমরা তাই ছাত্রটিকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলাম। যে ছাত্রীটা অসুস্থ হয়েছে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলাম। আমি আছি, আমার সঙ্গে আমার ভাইস চেয়ারম্যান আছে, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং পাশে প্রশাসনের যে সমস্ত যারা কর্তা ব্যক্তিরা আছেন প্রত্যেকে একদম আমাকে যথেষ্টভাবে হেল্প করেছেন এবং আমাকে একটা সাহস দিয়েছেন। মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে একটা অভয় সাহসের জায়গাটা পৌঁছে দিয়েছেন যাতে পরীক্ষাটা দিতে পারে। ট্রেনের সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও চরম ভোগান্তি। ভিড়ের চোটে কামরায় উঠতেই পারলেন না শ্রীরামপুরের 32 যাত্রী। শেষমেশ 72,000 টাকা খরচ করে সড়ক পথেই বাড়ি ফিরতে হলো। রানার কাছ থেকে আর বিশদে জানবো। রানা, কি ঘটেছে? হ্যাঁ দেখো মিমি, গত 15 তারিখে বেনারস থেকে দুন এক্সপ্রেসের ট্রেনের টিকিট ছিল S1, S2, S4। শ্রীরামপুরের চাঁদরা ঘোষাল পরিবার, ব্যানার্জি পরিবার সহ 30 জনের একটি দল তারা গিয়েছিল। তারা বেনারসে থেকে অযোধ্যা ঘুরে তারা কুম্ভে স্নান করে যখন বেনারস থেকে যখন ট্রেনে চাপার কথা ছিল, তখন তারা যে অবস্থাটা দেখেছে যে এত যাত্রী ভিড়, রীতিমতো তাদেরকে তাদের দুন এক্সপ্রেসের টিকিট থাকা সত্ত্বেও সেই ট্রেনে তারা উঠতে না পারে লাস্ট অব্দি তারা মুঘল সরাই থেকে 3টে গাড়ি ভাড়া করে, প্রাইভেট গাড়ি ভাড়া করে 72,000 টাকা খরচ করে তারা বাড়ি ফিরে আসে গতকাল হচ্ছে মাঝরাতে। যেটা অভিযোগ উঠছে যে রেলের চূড়ান্ত অব্যবস্থা, সেখানে তারা স্টেশনে কোনো পুলিশ দেখতে পায়নি, টিটি দেখতে পায়নি। সবচেয়ে বড় আশ্চর্য যেটা হচ্ছে রেলের তরফ থেকে যেটা জানিয়েছে যে জেনারেল টিকিট কেটে তারা রীতিমতো টিটিতে পয়সা দিয়ে তারা এসি কোচে উঠে যাচ্ছে, স্লিপার কোচে উঠে যাচ্ছে। ফলে বুঝতেই পারছো যে তাদেরকে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ধন্যবাদ তোমায়। স্টেশনে উঠেছি, স্টেশনে তো উঠে পা ফেলার জায়গা নেই কোনো রকমে, তাও খানিকটা এসে একটু বসার জায়গা পেয়েছি, বসে তারপরে এবার স্টেশনে যখন এসেছি যা অবস্থা দাঁড়াবারও রাস্তা নেই, এত ভিড়ে বিড়ম্বনা। সব লোকেরা বলছে যে কি করেছে ট্রেনে উঠবো তার ঠিক নেই। না, ট্রেনে তো উঠতে পারলামই না, যা ভিড়। আমার সাথে আরো 2জন ছিল, তাকে তো এমন চেপটে দিয়েছে ওখানেই মরে যেত। খুব করে ভাগ্য করে ওনাকে ফিরিয়ে এনেছে। 3 মাস আগে টিকিট কাটা, অ্যাডভান্স টিকিট কাটায়, তারপরে প্রয়াগটা চালু হয়েছে। যদি জানতাম যে এইভাবে প্রয়াগ হবে, প্রয়াগ নাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিতাম। এরকম পরিস্থিতিতে আমরা যেতাম না। রেলের থেকে কোনো সুবিধা না, রেলের থেকে সেরকম কোনো ব্যবস্থা একটু করলে পরে ভালো হতো।